রুশ টিকা স্পুটনিক 5 জরুরি ব্যবহারের অনুমোদন, আগামী মাসেই 40 লাখ ডোজ পাওয়ার আশা। ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা, অর্থাৎ এটা টেকনোলজি ট্রান্সফারও হতে পারে, আবার বাল্ক নিয়ে এসে ফিল অ্যান্ড ফিনিশও হতে পারে। দুই ফরম্যাটে কথাবার্তা হচ্ছে। ভারতের টিকা আসা অনিশ্চিত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ। চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। ওখান থেকেও আমরা কিছু ভ্যাকসিন হয়তো আগামীতে আনতে পারবো। আমাদের তো অক্সিজেনের অভাব নাই, কিন্তু রুগী যদি 7,000-এর জায়গায় 21,000 হয় তাহলে কিন্তু সংকট হবে। লকডাউনের সঙ্গে পাল্লা দিয়ে সড়কেও বাড়ছে যানজট, ফেরিঘাটে মানুষের ঢল, ভোমরা বন্দরে অবশেষে ভারতীয় ড্রাইভারদের করোনা পরীক্ষা শুরু। এবং ফের সাগরে বেড়েছে জলদস্যুদের তৎপরতা, এক মাসে শতাধিক ট্রলারে লুটপাট, কোস্টগার্ড ও নৌবাহিনীর সাঁড়াশি অভিযানের তাগিদ। রুশ টিকা স্পুটনিক 5 জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দেশে উৎপাদন করা হবে এই টিকা। আগামী মাসেই 40 লাখ ডোজ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। এদিকে ভারত থেকে ভ্যাকসিন পাওয়া অনিশ্চিত হওয়ায় রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভারত থেকে 3 কোটি ডোজ ভ্যাকসিন আসার কথা বাংলাদেশে, সেজন্য পরিশোধ করা হয়েছে চুক্তির টাকা, কিন্তু এ পর্যন্ত ভ্যাকসিন এসেছে মাত্র 70 লাখ ডোজ। প্রতিবেশী দেশে করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সেরাম ইনস্টিটিউট বন্ধ করে দিয়েছে ভ্যাকসিন দেয়া। সে কারণে প্রথম ডোজ টিকাদান বন্ধ করতে হয়েছে সরকারকে। এই যখন অবস্থা, তখন স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ভ্যাকসিন পেতে বিকল্প হিসেবে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছেন তারা। এক্ষেত্রে পাওয়া গেছে ইতিবাচক সাড়া। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যারা এখানকার লোকাল এজেন্ট ভ্যাকসিনকো তারাও চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ বেশ কিছু দূর এগিয়েছে এবং আমরা মনে করি যে ওখান থেকেও আমরা কিছু ভ্যাকসিন হয়তো আগামীতে আনতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই, তবে রোগীর সংখ্যা বাড়লে সংকট হতে পারে। এজন্য সংক্রমণ কমানো এবং অক্সিজেনের সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। গত 4-5 দিন কোনো অক্সিজেন আসছে না, আমরা তো চলছি, আমাদের তো অক্সিজেনের অভাব নাই। প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে তাদের সমস্তটা আমরা নিয়ে হাসপাতালগুলোতে দিব যেখানে লিকুইড অক্সিজেনের প্রয়োজন আছে। কিন্তু রুগী যদি 7,000-এর জায়গায় 21,000 হয় তাহলে কিন্তু সংকট হবে। এদিকে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক 5 জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। স্পুটনিকটা যেমন আজকে আমরা অনুমোদন দিলাম, এরপরে হয়তো সিনোফার্মেটটা আমাদের অ্যাক্টিভ কনসিডারেশনে আছে, যে ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা, অর্থাৎ এটা টেকনোলজি ট্রান্সফারও হতে পারে, আবার বাল্ক নিয়ে এসে ফিল অ্যান্ড ফিনিশও হতে পারে। দুই ফরম্যাটে কথাবার্তা হচ্ছে। অধিদপ্তর জানায়, আগামী মাসে আসবে প্রথম দফার 40 লাখ ডোজ। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2 ডোজ করোনা টিকা নিলে সংক্রমণের হার 2% কম, আর মৃত্যু নেই বললেই চলে। আর প্রথম ডোজ নিয়ে আক্রান্ত হলেও খুব বেশি কাবু হওয়ার নজির নেই। ভারতের চলমান সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে এমনটাই জানিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিকল্প উৎসের মাধ্যমে দেশের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। করোনায় নাস্তানাবুদ গোটা ভারত। সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে অক্সিজেন সংকটে বেসামাল দেশটির স্বাস্থ্য খাত। সবশেষ 24 ঘন্টায় শনাক্ত ছাড়িয়েছে 3.5 লাখ, মোট আক্রান্ত প্রায় 2.25 কোটি, আর মৃতের সংখ্যা 2 লাখ ছুঁই ছুঁই। এই অবস্থাতেও ভ্যাকসিনেশন বন্ধ করেনি তারা।
সময় সংবাদের সঙ্গে আলাপে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান জানান, ভ্যাকসিন নেয়ার পর আক্রান্তের হার কত তার সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশ্লেষণ বলছে দ্বিতীয় ডোজ নিলে আক্রান্তর সংখ্যা 2% কম, আর প্রথম ডোজ নিয়ে আক্রান্ত হলেও মৃত্যুর হার শূন্যের কাছাকাছি। সরকারিভাবে সঠিক তথ্য না থাকলেও পর্যবেক্ষণ বলছে টিকার 2 ডোজ নিলে আক্রান্তের সংখ্যা খুবই নগণ্য। আর সবচেয়ে বড় কথা, টিকা নেওয়া ব্যক্তি আক্রান্ত হলেও মৃত্যুর সংখ্যা কম। অন্যদিকে বাংলাদেশে 1,03,00,000 ডোজ দেয়া হলেও মোট জনসংখ্যার মাত্র 6% টিকার আওতায় আসবে। এই বাস্তবতায় সংক্রমণের গতি না কমলেও এরই মধ্যে প্রথম ডোজ বন্ধ করার ঘোষণা এসেছে। ভারত এবং বৈশ্বিক ফলাফল বিবেচনায় যে কোনো মূল্যে ভ্যাকসিনেশন চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের সরকারও উদ্যোগ নিচ্ছেন, আমরা আশা করি দ্রুতই আমরা ভিন্ন উৎস থেকে টিকা পাবো, এবং কিছু গবেষণায় এমন দাবিও আছে যে দ্বিতীয় ডোজটা যদি ভিন্ন কোম্পানির ভিন্ন প্ল্যাটফর্মে তৈরি দেওয়া হয় তাতে বাড়তি সুরক্ষা পাওয়া যেতে পারে, এমন দাবিও আছে। এরই মধ্যে চীন, রাশিয়া সহ বেশ কিছু দেশের সঙ্গে ভ্যাকসিন আনার চুক্তির কথা জানালেও কবে নাগাদ এসব ভ্যাকসিন দেশে আসবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। লকডাউন বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ছে যানজট। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, তাজরিন, শুধু লকডাউন নয়, লকডাউন ছাড়াও এই মুহূর্তে বাহিরে যে পরিমাণ তাপমাত্রা, এটিও কিন্তু আরেকটি প্রাকৃতিক দুর্যোগ। এর পাশাপাশি রমজান মাস, তার মাধ্যমে আবার লকডাউন, এত কিছুর মধ্যে কিন্তু রাজধানীতে এই মুহূর্তে আসলে কোনো গাড়িই থাকবার কথা না। এতগুলো সমস্যা থাকবার পরেও আমরা সচরাচর থেকে থাকি, কিন্তু রমজান মাসে এই সময়টাতে কিন্তু এত গাড়ি থাকে না। কিন্তু তা সব কিছু ছাপিয়ে কিন্তু রাস্তায় প্রচুর যানবাহন চলাফেরা করছে। রাস্তায় কিন্তু অনেক যানজট, প্রচুর গাড়ি, দীর্ঘ সারি, ট্রাফিকিং করতে হচ্ছে পুলিশকে। আর বুঝতেই পারছেন কারওয়ান বাজারের চারপাশ ঘিরে কিন্তু গাড়ি চলছে। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি। মূলত অফিস সময় যখন ছিল সকালবেলা, সকাল 8:30 থেকে 11টা পর্যন্ত রাজধানী জুড়েই কিন্তু যানজট ছিল। এখন যেহেতু একদম দুপুর সময় এবং বাহিরে প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড গরম, এর মধ্যেও কিন্তু রাস্তায় প্রচুর যানবাহন রয়েছে। আমরা কথা বলেছিলাম যারা ট্রাফিকের দায়িত্বে আছে পুলিশের সাথে, তারা বলেছেন যে সাধারণ সময়ের চেয়ে রাস্তায় এই মুহূর্তে একদম 50 থেকে 60% মানুষ রয়েছে, গাড়ি রয়েছে। এবং এই লকডাউনের মধ্যে মূলত যাতে মানুষ ঘর থেকে বের না হয়, মানুষ বাসায় থাকে, মানুষ খুব জরুরি প্রয়োজন ছাড়া বের না হয়, তেমনটি কিন্তু নির্দেশনা রয়েছে। এবং আপনি জানেন যে সেই লকডাউন আগামীকাল শেষ হবার কথা, যা কিনা আরও 7 দিন বাড়ানো হয়েছে। কিন্তু এর মধ্যে শুধুমাত্র গণপরিবহন ছাড়া রাস্তায় কিন্তু সব ধরনের যানবাহন চলছে। রাস্তায় প্রচণ্ড যানজট রয়েছে। মোটর সাইকেলে 2 জন যাত্রী বহন করা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু সেটিও কিন্তু মানা হচ্ছে না। প্রতিটি মোটর সাইকেলেই প্রায় 2 জন করে যাত্রী বহন করা হচ্ছে। সিএনজির মধ্যে 2 জনের বেশি যাত্রী নেবার কথা নয়, সেখানেও কিন্তু যাত্রীর সংখ্যা 3 জন, কোনোটাতে 4 জনে রয়েছে। অনেকেই ব্যক্তিগত গাড়িতেই ভাড়ায় চালিত সেখানে যাত্রী বহন করা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এই ঢাকা শহরে যে পরিমাণ গাড়ি, ব্যক্তিগত গাড়িতে কিন্তু সবই রয়েছে। আর পুলিশ চেকপোস্টের কথা যদি বলি, তারা বলছেন যে তারা অফিস আওয়ারে মূলত চেকপোস্টিংটা কম করেন, কারণ যেহেতু রাস্তায় প্রচুর গাড়ি থাকে, এর বাইরে তারা অন্যান্য সময় মোটামুটি চেকপোস্ট করছে। তো এক কথায় বলা চলে গণপরিবহন ছাড়া রাস্তায় সব ধরনের যানবাহন রয়েছে। আমার কাছে এই ছিল সবশেষ। তাজরিন, লকডাউন বাড়লেও সড়কে রয়েছে যানজট। এই খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বের নেই বালাই। গাদাগাদি করে করোনা সংক্রমণের ঝুঁকি নেই নদী পার হচ্ছেন যাত্রীরা। পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে এভাবেই গাদাগাদি করে রাজধানীতে আসছেন কর্মমুখী মানুষ। প্রতিটি ফেরি কানায় কানায় ভর্তি, নেই সামাজিক দূরত্বের বালাই। অনেকেই পরেননি মাস্ক। জীবিকার তাগিদে বাধ্য হয়ে ঢাকা ফিরতে হচ্ছে তাদের। অনেক লোকজন ছিল,
তো তারপরে কিছু করার নেই, পরিস্থিতি একটাই বললাম যে যাইতে হবে অফিসে। এখানে প্রচণ্ড ভিড়, লোকজন অবশ্যই যে পরিমাণ যাতায়াত করছে ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি আছে। লকডাউন ছাড়ার কথা ছিল, এখন আবার বন্ধ করে না যায় তো উপায় না, আমাদের পেট আছে। একই চিত্র শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটেও। লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা গাদাগাদি করেই ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছেন। শপিং মল খোলা থাকায় ফিরতে হচ্ছে বলে জানান অনেকে। আমাদের চলে খেতে হবে, লকডাউনের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য সব অফ হচ্ছে। করোনা মরবে একজন, আর না খায় মরবে পুরো ফ্যামিলির সব। আমাদের পক্ষে সম্পূর্ণভাবে সম্ভব হচ্ছে না, পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হচ্ছে, তারা যতটুকু পারতেছে লোকজনকে আটকানোর চেষ্টা করছে এবং গাড়িগুলো আটকানোর চেষ্টা করছে। শিমুলিয়া বাংলা বাজার রুটে 16টি ফেরির মধ্যে 9টি ফেরি চলাচল করছে। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। ভোমরা স্থলবন্দর থেকে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা অবশেষে শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য করা হচ্ছে মাইকিং। এদিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারতের ঘোজাডাঙ্গা বন্দর হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ঢুকছে আদা, পেঁয়াজ, হলুদ, মরিচ, ফল ও পাথর বোঝাই শত শত ট্রাক। করোনা সংক্রমণ রোধে দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করায় অবশেষে ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হচ্ছে মাইকিং। তবে স্বাস্থ্য পরীক্ষায় দুর্বলতার অভিযোগ স্থানীয়দের। সেই ট্রাকগুলোর ড্রাইভার হেলপারদের টেম্পারেচার চেক করার কথা থাকলেও কিছু দেখা যাচ্ছে ড্রাইভাররা চেক করছে তো হেলপার করছে না, তো এখানে সঠিকভাবে হচ্ছে না সেটা। তাপমাত্রা সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার কথা জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারত থেকে আগত যে সমস্ত পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে, ওই সকল ড্রাইভার হেলপারদের তাপমাত্রা পরীক্ষা করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের এখানে একটি ইনফ্রারেড গেট দেওয়া হয়েছে এবং ভারত থেকে আগত ড্রাইভার হেলপারদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এদিকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার কথা জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সাবিত সারোয়ার, সময় সংবাদ। দেশের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি করা চালের তৃতীয় চালানের বেশিরভাগই নিম্নমানের হওয়ায় পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করে খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে এই চাল আবারও ভারতে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে খাদ্য বিভাগের। বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার কর্তৃপক্ষ জানায়, দেশের অভ্যন্তরীণ খাদ্য সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় G2G চুক্তির আওতায় ভারত থেকে রেলপথে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ৩রা এপ্রিল থেকে রেলপথে বাংলাদেশের দর্শনা স্থলবন্দর হয়ে ভারত থেকে 5 র্যাকে 205 ওয়াগন চাল বাংলাদেশে প্রবেশ করে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছায়। আমদানি করা চালের পরিমাণ প্রায় 12,095 মেট্রিক টন। এর মধ্যে 6টি ওয়াগনে প্রায় 354 মেট্রিক টন চাল মরা, বিনষ্ট ও বিবর্ণ পাওয়া গেছে। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বিষয়টি খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাল চাল, মরা চাল ডাম্প করেনি, ওয়াগন কাটেনি, ওগুলো চেক করে ওইভাবে সিল করে রাখা দিয়েছে। এই কারণে 7টা ওয়াগনের চাল আনলোড হচ্ছে না। খাদ্য অধিদপ্তর যে স্পেসিফিকেশন দিয়েছে সেটা বহির্ভূত, স্পেসিফিকেশনের বাইরে থেকে পরিমাণটা আমরা ওইভাবে করতে পারি। অনলাইনে বেটিং বা জুয়ার সাইটে ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। IPL, BPL এর মতো আন্তর্জাতিক আসরগুলোতে জুয়া খেলায় ব্যবহার হচ্ছে বিটকয়েন, এথেরিয়াম সহ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি। চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে, আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। বুলবুল রেজার রিপোর্ট। বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। এই মুদ্রা ধরা ছোঁয়া যায় না, এর অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। কারো ব্যক্তিগত ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে লেনদেন হয়। ওয়ালেট হলো ব্যক্তিগত ডেটাবেস যা কম্পিউটার ড্রাইভ, স্মার্টফোন বা ক্লাউডে সঞ্চিত থাকে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার অবৈধ। তারপরেও জুয়া, হুন্ডি, চোরাচালান, সাইবার চাঁদাবাজি সহ অবৈধ লেনদেনে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা।
নিষিদ্ধ বিটকয়েনের লেনদেনের এমন একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল হোতাকে। তার দেয়া তথ্যের ধরা পড়েছে আরও 2 জন। অনলাইন বেটিং বা জুয়ার সাইটে বিটকয়েন সহ আরও 9 ধরনের ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেন করে আসছিল চক্রটি। তারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের গ্যাম্বলিং সাইটে ট্রেড করত। পাশাপাশি MLM একটা ট্রেডিং তারা চালু করেছিল, যেটার মাধ্যমে এন্ড ইউজার পর্যন্ত একটা কমিশনিং বেসড ক্রিপ্টোকারেন্সি তারা আর্ন করতে পারত। পুলিশ বলছে এই চক্রের সঙ্গে দেশের বাইরের সাইবার অপরাধীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। এর মাধ্যমে কিন্তু সন্ত্রাসী অর্থায়নের ব্যাপক সুযোগ থাকে। ইলিগ্যাল ড্রাগ ট্রাফিকিংয়ের সাথে এই অর্থটুকু অর্থের সংশ্লেষ থাকতে পারে। অবৈধ অস্ত্র কেনাবেচার সাথেও এই এক্সচেঞ্জটা থাকতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এসব ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। এখনকার যে অল্প বয়সী ছেলেমেয়েরা এটাতে আকৃষ্ট হচ্ছে। যতগুলো জুয়া আছে, ইন্টারন্যাশনাল ক্যাসিনো আছে, সেখানে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে এগুলো ব্যবহৃত হচ্ছে। IPLও কিন্তু অলরেডি এই ধরনের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে। 2017 সালে বাংলাদেশ ব্যাংক এ ধরনের লেনদেনের মাধ্যমে আর্থিক এবং আইনগত ঝুঁকি আছে বলে সতর্কতা জারি করেছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের মধ্যেও শপিং মল দোকানপাটে চলছে ঈদের কেনাকাটা। সে খবর জানাতে রাজধানীর মৌচাক মার্কেটে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুবায়ের, জানেন যে সকাল থেকে আসলে ভিড়ভাট্টা মার্কেটগুলোতে একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দোকানপাট, শপিং মল, বিপণী বিতানগুলোতে মানুষের চাপ বাড়ছে এবং এই মুহূর্তে মৌচাক মার্কেটে আমরা যেটা দেখছি যে প্রচুর মানুষ আসছেন এবং তারা আসলে ভিড়ে ঠাসা একেবারে গাদাগাদি অবস্থা মার্কেটগুলোতে। এবং এই যে বিপুল সংখ্যক মানুষ, তারা একে অন্যের সাথে তারা একেবারে মিলে মিশে শপিং করছেন। এটিতে আসলে কিন্তু স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত। অনেককেই আমরা দেখেছি যারা মাস্ক না পরেই শপিং মল দোকানপাটগুলোতে আসছেন। তো এতে আরও বেশি আসলে সংকট এবং ঝুঁকি দুটোই বাড়ছে। এবং এই জিনিসগুলো তদারকির ক্ষেত্রে আসলে এখন যে বিক্রেতারা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে ঠিক ক্রেতাদেরকে বুঝিয়ে বা বলে তারা আসলে ঠিকমতো পারছেন না, কারণ তাদের আসলে আগে পণ্যটি বিক্রি করার দরকার, সেই লক্ষ্যে তারা কিন্তু কাজ করছেন। আর যারা বাজারগুলো তদারকি করবেন কিংবা মার্কেট কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু আসলে খুব একটা যে তৎপর সেটি বলা যাবে না, কারণ আমরা দেখেছি যে এখানে আসলে যে যাচাই করা বা দেখা যে স্বাস্থ্যবিধি ঠিকঠাক মতো মানা হচ্ছে কিনা, স্যানিটাইজার, মাস্ক ঠিকঠাক মতো পরা হচ্ছে কিনা, সেটি কিন্তু আসলে কর্তৃপক্ষের আসলে খুব একটা মাথা ব্যথা নাই। মূলত যেটি দেখছি যে শপিং মল দোকানপাটগুলোতে বড় মানুষদের সাথে সাথে বাচ্চারাও আসছেন এবং তাদের কিন্তু আসলে ঝুঁকি বাইরে যে তারা থাকছেন না সেটি কিন্তু বলা যায়। আর যেটি বলা যাচ্ছে যে যেহেতু এখন দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে এবং এই সময়টাতে আসলে মানুষের চাপ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে এবং বিকেল বা সন্ধ্যা নাগাদ মানুষের চাপ আরও বাড়বে মার্কেটগুলোতে, এরকম একটি ধারণা করছেন। কারণ অনেকেই যারা চিন্তা করছেন যে প্রত্যাশিত বেচাকেনা না করতে পারলে তাদের যে ঈদ কেন্দ্রিক যে কেনাকাটা বা তাদের যে লক্ষ্য সেটি পূরণ হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ ঈদের জন্য ঈদকে কেন্দ্র করে তারা যে ধরনের পণ্য তারা নিয়ে আসেন এবং যে ধরনের পণ্য তারা বিক্রির উদ্দেশ্যে দোকানপাটগুলোতে আনেন এবং সেক্ষেত্রে তারা যে লক্ষ্য নিয়ে তারা আসলে ঈদের প্রস্তুতি নেন সেটি কিন্তু তাদের ঠিকমতো পূরণ হবে না বা প্রস্তুতি এবং তাদের প্রত্যাশা পূরণ হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ যে লকডাউনের মধ্যে গণপরিবহন বন্ধ থাকে আসলে শপিং মলগুলোতে যে প্রত্যাশিত মানুষ যারা আসবেন তারা আসতে পারছেন না বলে তারা দাবি করছেন। তো আমার কাছে এখন পর্যন্ত তাজনীন এই ছিল সবশেষ, পরবর্তীতে আরও তথ্য দিতে পারবো। লকডাউনের মধ্যেও দোকানপাটে চলছে ঈদের কেনাকাটা। সে খবর জানাতে রাজধানীর মৌচাক মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। দুপুরের সময়ে আরও থাকছে করোনার সংকট মোকাবেলায় ভারতে অক্সিজেন সহ বিভিন্ন চিকিৎসা উপকরণ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন। বিভিন্ন দেশে 6 কোটি ডোজ টিকা রপ্তানির ঘোষণা ওয়াশিংটনের। বিএনপি সরকারের পদত্যাগের কথা বললেও আন্দোলন নির্বাচনে ব্যর্থ হওয়ায় তাদের সবার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরেবাংলা একে ফজলুল হকের 59তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। রাজধানী সহ সারা দেশে গত কয়েকদিন ধরে চলছে
পাশে দাঁড়ানো, পৃথিবীব্যাপী যে মহামারী চলছে, করোনা মহামারী, আজকের এই দিনে আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি নেতিবাচক রাজনীতির প্রতি কারো কোনো আস্থা নেই। দলকে চাঙ্গা রাখতে, কর্মীদেরকে চাঙ্গা রাখতে যখন যা খুশি তাই বলছে। তাদের রাজনীতি এখন সরকার বিরোধিতা। তারা নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, একটা দায়িত্বশীল বিরোধী দল দায়িত্ব পালনে ব্যর্থ। সে কারণে তাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত। রাজধানী সহ সারা দেশে গত কয়েকদিন ধরে চলছে তীব্র দাবদাহ। এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আছেন রিপোর্টার সানভীর রূপল এবং যশোরের জজকোর্ট মোড়ে এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রূপলের কাছে। রূপল, তাজনীন, গেল কয়েকদিনের তীব্র তাপদাহ কিন্তু আজও বিরাজ করছে এবং ঢাকা সহ সারা দেশের তাপমাত্রা কিন্তু তীব্রতা রূপ পেয়েছে এবং এতে অতিষ্ঠ জনজীবন এবং আবহাওয়া অধিদপ্তর থেকে এখনো পর্যন্ত যে সবশেষ তথ্য আমার কাছে জানা আছে সেটি হচ্ছে যশোরে এখনো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা আছে রেকর্ড করা হয়েছে, সেটি হচ্ছে 39.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে 39.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে যে গত 5 বছরের মধ্যে গত 25 তারিখে 25 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 41.2 ডিগ্রি সেলসিয়াস। এটি গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। যদি 1995 সালে ঈশ্বরদীতে সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, তারপর থেকে কিন্তু এরকম তাপমাত্রা দেখা যায়নি। তবে এখন এই মুহূর্তে কিন্তু সেই তাপমাত্রাটা বিরাজ করছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী 2-3 দিন এই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তবে 3-4 দিন পরে অর্থাৎ আগামী মাসের শুরুর দিকে অথবা এই মাসের একদম শেষের দিনে গিয়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং তার কারণ হিসেবে তারা বলছেন যে সিলেট এবং রংপুর অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে এবং যার ফলে এই তীব্র তাপদাহর হাত থেকে রেহাই পেতে পারেন দেশবাসী। তবে পাশাপাশি একটি আশঙ্কার কথা বলছেন যে এখন পাকা ধান বা যে ফসলগুলো আছে সেই তীব্র তাপদাহর কারণে কিন্তু ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, পাশাপাশি কিছু রোগবালাই বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে যেহেতু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.8 ডিগ্রি সেলসিয়াস, এই মুহূর্তে সেখানকার অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন যশোরের প্রতিনিধি জুয়েল মৃধা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুয়েল ভাই। রূপল, আপনি যেমন বলছিলেন যে গত 7 বছরের ইতিহাসে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25 এপ্রিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। তো এরপরে কিন্তু টানা 4 দিন ধরে যশোরের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে সারা দেশের ভিতরে। 40 থেকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বিরাজ করেছে। আজকে যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুপুর 2টোর সময় 37.8 ডিগ্রি সেলসিয়াস। তো আমি কথা বলেছি যশোর বিমান বাহিনীস্থ যে আবহাওয়া দপ্তর আছে তাদের কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে যশোরের আকাশে প্রচুর মেঘ আছে। এই মেঘের কারণে তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি রেকর্ড হয়নি। মেঘটা যদি সূর্য থেকে সরে যায় তাহলে দুপুর 3টা নাগাদ তাপমাত্রা আর কিছুটা বাড়তে পারে। তবে ভ্যাবসা গরম যেটা, সেই গরমটা কিন্তু অনুভূত হচ্ছে যশোরে। এই গরমে বৃদ্ধ এবং শিশুরা খুব কষ্ট পাচ্ছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ তারা কিন্তু কাজ করতে যেয়ে হাঁসফাঁস অবস্থা, তারা পিপাসায় ছটফট করছে। রোজার কারণে কিন্তু অনেকে পিপাসাও মেটাতে পারছেন না। তো আমরা কথা বলেছি যে রিক্সা চালক সহ শ্রমজীবী মানুষের সাথে। তাদের প্রত্যাশা কিন্তু একটাই, যদি একটু স্বস্তির বৃষ্টি হয় তাহলে হয়তোবা তারা একটু ভালো অনুভব করবেন এবং তাদের রোজগারটা স্বাভাবিক হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ যশোর থেকে। সারা দেশে গত কয়েকদিন ধরে চলছে তীব্র দাবদাহ। সে বিষয়ে বিস্তারিত জানাতে যশোরের জজকোর্ট মোড় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল মৃধা এবং আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানভীর রূপল। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর ফের সাগরে তৎপরতা বেড়েছে জলদস্যুদের। গেল 1 মাসে কক্সবাজারের উপকূলে শতাধিক ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যুরা। একই সঙ্গে মারধর করেছে জেলেদের। ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার দ্বারস্থ হলেও কোনো সুরাহা মিলছে না। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গেল 2018 ও 2019 সালে আত্মসমর্পণ করে কক্সবাজার উপকূলের 139 জন জলদস্যু। এরপর গেল 2 বছর কমে গিয়েছিল সাগরে দস্যুতার ঘটনা।
কিন্তু ফের সাগরে নতুন করে শুরু হয়েছে দস্যুতা। প্রতিদিন কোনো না কোনো ট্রলারে লুটপাট ও নিরীহ জেলেদের মারধর করছে দস্যুরা। জেলেরা বলছেন, একে তো সাগরে মাছ নেই, তার উপর নতুন দস্যুদের দৌরাত্মে চরম আতঙ্কে তারা। 10-20 লক্ষ টাকার মাছ ধরতে পারেনি, শুধু ডাকাতের বয়ে চলে যাচ্ছে। ওখান থেকে যেখানে মাছ আছে ওখানে ডাকাত আছে। জলদস্যুর লেগে কি ঠিক মতো খেয়েও পাইতে পারি না, মাছ ধরতে পারি না। আমার পর্যন্ত দূরাইছে মানে গত 7 দিন আগে রাত্রে, অন্তত 1 ঘন্টা আমার দূরাইছে। সাগর যে অবস্থা চলছে, আমাদের তো কোনো নিরাপত্তা নাই। জেলেদের ছদ্মবেশে সোনাদিয়া, কুতুবদিয়া ও মাতারবাড়ি দস্যুরা নতুন করে সাগরের দস্যুতা শুরু করেছে বলে জানালেন ট্রলার মালিকরা। সাগরের জলদস্যুরা যে তাণ্ডব চালাইতেছে, আমাদের মাঝে মাল্লাদের আহত করতেছে, কলেস্টোরের ভিতরে ঢুকায় রাখতেছে। গত 1 মাসের মধ্যে প্রায় 100 মতো ট্রলার ডাকাতি হয়েছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, সাগরকে জলদস্যু মুক্ত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সাঁড়াশি অভিযান প্রয়োজন। লকডাউন, দেশের যে অর্থনৈতিক অবস্থা, সর্বোপরি আবার ডাকাতি ধাপণ্ড শুরু হয়েছে। সরকারকে অনুরোধ করব যাতে কোস্টগার্ড নৌবাহিনীর মাধ্যমে সাগর থেকে ডাকাত মুক্ত করার জন্য। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6000-এর বেশি। সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জাটকা সংরক্ষণে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী 30 এপ্রিল মধ্যরাতে। মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। মাছ ধরার জাল নিয়ে জলের সঙ্গে মিতালি করতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নদীতে না নামতে পারায় কষ্ট হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার প্রত্যাশা জেলেদের, আর প্রত্যাশা পূরণের আশা মৎস্য বিজ্ঞানীর। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। সরকারি নিষেধাজ্ঞার জন্য মার্চ এপ্রিল 2 মাস নদীতে জাল পড়বে না। এতে আয়ের পথ বন্ধ হওয়ায় কষ্টে জীবন কাটছে চাঁদপুর সদরের উত্তর গোবিন্দিয়া গ্রামের জেলে মিজানুর রহমানের। শুধু তিনি নন, জেলার উত্তরে ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা পাড়ের হাজার হাজার জেলে আর্থিক সংকটে দিন পার করছেন। ঋণের কিস্তি সহ অন্যান্য দায়দেনা তো রয়েছেই। তবে জেলেদের কষ্টের দিন শেষ হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। মাছ ধরা শুরু হবে, তাই জাল বুনে আর মাছ ধরার নৌকা নিয়ে প্রস্তুত হচ্ছেন তারা। আমরা আশা করি যে মাছ বড় হবে, মাছ বেশি হবে নদীতে, এই জন্য আশা রাখা আমরা মনে করি জালের কাজ করে এখন আমরা নামবো। কিস্তি মিস্তি এলে আমরা খুবই একটা ইয়ার ভিতরে জড়সড়ের ভিতরে পড়ে রয়েছি। তবে ইনশাল্লাহ 1 তারিখে আশা করি আমরা বড় মাছ ধরুম। মৎস্য কর্মকর্তার দাবি, জাটকা সংরক্ষণে 2 মাসের অভিযান সফল হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে এই আইন বাস্তবায়নের ফলে আমাদের দেশের ইলিশ উৎপাদনের যে ধারাবাহিকতা, এটি অব্যাহত থাকবে। সরকারের অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নের ফলে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা দেশের এই শীর্ষ মৎস্য বিজ্ঞানীর। এটি অব্যাহত থাকলে এখানে 5.5 লক্ষ মেট্রিক টনের যে উৎপাদন পূর্বে রয়েছে, আশা করা যায় 6 থেকে 6 লাখ মেট্রিক টন ইলিশের উৎপাদন পৌঁছে যাবে। সরকারি তালিকা অনুযায়ী পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন জেলার প্রায় 52,000 জেলে। সময় সংবাদ, চাঁদপুর। গরম আবহাওয়া ও রোজায় বেশি চাহিদা থাকায় তরমুজের বাজারে চলছে রীতিমতো তুখলকি কাণ্ড। চাষিরা জানান, মাঠ থেকে পাইকারিতে পিস হিসেবে বিক্রি করেন তারা, কিন্তু বাজারে নিয়ে কেজি হিসেবে বিক্রির নতুন ধারা চালু করেছে অসাধু ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। মৌসুমি ফল হিসেবে তরমুজের বেশ ভালো চাহিদা সবসময়ই। গরম আবহাওয়া ও রোজার মাসে ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এটি। এবার বাজারে গিয়ে অনেকের মাথায় হাত, অনেকে আবার কেনার আশা ছেড়ে হতাশ হয়েই ফেরেন। তারা জানান, অন্যান্য বছর আকার ভেদে প্রতিটির দাম ধরা হলেও এবার তরমুজ বিক্রি হচ্ছে কেজি দরে। রোজার আগে সহনীয় থাকলেও দিনে দিনে নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। আমার লাইফে আমি কোনো সময় দেখি নাই যে কেজি হিসেবে তরমুজ বিক্রি করে। তরমুজ তারা ঠিকই বেচবে না, তারা কেজি মূল্যে বেচার একটা প্রবণতা এই সমাজে চালু হয়েছে। আমার মনে হয় একটা সিন্ডিকেট এই সিস্টেমটা চালু করছে। তরমুজ 40 টাকা কেজি বেশি, 50 টাকাও কেজি বেশি, আর বেল তরমুজ আছে 80 টাকা কেজি। যেহেতু রমজান মাস, রসালো ফল, এই জন্য অত্যাধিক চড়া দাম। সর্বোচ্চ বিক্রি করে কেজি, কারণ আমরা মাঝখান থেকে হ্যাসকা কিভাবে বিক্রি করব। চাষিরা জানান, ফল জমিতে থাকা অবস্থায় পাইকারি ক্রেতারা কিনে নেন। ন্যায্য মূল্য না পাওয়ারও অভিযোগ তাদের। 27,000 তরমুজ হয়েছে, এই তরমুজ তারা সৎ হিসেবে কিনে এনেছে। বাজারে এখন দেখা যায় 35 টাকা কেজি, 2-3 বার দেখা যায় 50 টাকা কেজি বিক্রি হয় তরমুজ। গায়ে খাইটিয়া তা আমরা কি মূল্যটা পাইতে আছি। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানীর বাজার সর্বত্র চলছে এই কারসাজি। একটি মধ্যস্বত্বভোগী তারা কিন্তু এখান থেকে মূল বেনিফিটটা নিয়ে যাচ্ছে।
তো এই জায়গাটার কিন্তু আমার মনে হয় বাজার তদারকি করা দরকার। এর আগে কৃত্রিম রং ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে তরমুজ পাকানোর ও সংরক্ষণের অভিযোগ উঠেছিল বিভিন্ন জায়গায়। বাজার তদারকি করলে দাম নিয়ন্ত্রণের সঙ্গে নিরাপদ খাদ্য সরবরাহ সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ভারত জুড়ে করোনায় আক্রান্ত ও মৃতের হার কিছুটা কমে এলেও এখনও অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। টানা 6 দিন ধরে শনাক্ত হয়েছেন 3 লাখের বেশি মানুষ, মারা গেছেন 2700-র বেশি। এদিকে ভারত জুড়ে অক্সিজেন সংকট দূর করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছে অক্সিজেন সহ চিকিৎসা উপকরণ। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ভয়াবহ কোভিড সংকটের মধ্যে গত 24 ঘন্টায় খানিকটা সুখবর দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছেন যে গত 24 ঘন্টার আগে যে ভারতের সংক্রমণের নিরিখ ছিল সেখান থেকে কিছু সংখ্যক সংক্রমণের হার কমেছে, একই সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও। কানাঘুষা চলছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে যে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে কোভিডের, পশ্চিমবঙ্গেও কিন্তু তার অনুপ্রবেশ ঘটেছে এবং সে কারণেই সংক্রমণের যে মাত্রা প্রতিদিন লাফিয়ে বাড়ছে। ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে এই মুহূর্তে কোভিড হ্রাস করার জন্য আসলে যেটি প্রয়োজন সেটি জনসচেতনতা। যদিও কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে লকডাউনের পথে যাবে না, সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাম্প্রতিকতম রেডিও বার্তা মন কি বাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এদিকে ভারতের সার্বিক করোনা পরিস্থিতি এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে পাশে দাঁড়িয়েছে ভারতের বন্ধু প্রতিম মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ব্রিটেন। গতকালকে তারা একটি বিশেষ বিমানে ব্রিটেন থেকে বেশ কিছু চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। তা দিয়ে কিন্তু ইতিমধ্যেই দিল্লি এবং মহারাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় উপকার হচ্ছে বলেই মনে করা হচ্ছে। কলকাতার এনআরএস হাসপাতাল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অ্যাস্ট্রাজেনেকার 6 কোটি ডোজ করোনা টিকা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের এখন এই মুহূর্তে তারা টিকা রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রেও অনেক বাংলাদেশি এখানে এসে এখন আটকা পড়েছেন, যেহেতু বিমান চলাচল হচ্ছে না। বাংলাদেশের যারা ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে এসেছিলেন, অন্ততপক্ষে একটি সুখবর হচ্ছে তারা এই দেশে আসার পরেও, ভ্রমণকারী হওয়ার পরেও তারা কিন্তু টিকা নিতে পারছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করেন, অভিবাসী, এর বাইরেও ভ্রমণকারীরাও যুক্তরাষ্ট্রে কিন্তু এখন টিকা পাচ্ছেন। যুক্তরাষ্ট্রে কিন্তু প্রায় 20 কোটিরও বেশি মানুষকে ইতিমধ্যে টিকা দেয়া হয়েছে। ভারতের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোতেও তারা রপ্তানি করছে, এমনকি পার্শ্ববর্তী কানাডায়ও কিন্তু ঠিকমতো টিকা দেয়া যাচ্ছে না, টিকা সংকট রয়েছে। যুক্তরাষ্ট্র সেই কানাডা এবং পার্শ্ববর্তী মেক্সিকোতেও তারা টিকা কিন্তু রপ্তানি করবে। বাংলাদেশ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের যে টিকার একটি সংকট চলছে, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে, দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিন্তু এখন টিকা নেওয়া সম্ভব, কারণ যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর টিকা রয়েছে এবং উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রুশ টিকা স্পুটনিক 5 জরুরি ব্যবহারের অনুমোদন। আগামী মাসেই 40 লাখ ডোজ পাওয়ার আশা। ভারতের টিকা আসা অনিশ্চিত, আরও 3 দেশের সঙ্গে যোগাযোগ। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।